হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ক্লার্কশিপ পরীক্ষার বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাস শুরু করার আগে একটা কথা একটু প্রথমেই বলে রাখি যে কিছুটা আমার শরীর খারাপ রয়েছে, তার ফলে একটু গলাটা বসা হতে পারে, মাঝে মাঝে একটু ডিস্টারবেন্স আসতে পারে। তার জন্য আমি প্রথম থেকেই তোমাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আশা করি আমার বক্তব্যটা তোমাদের কাছে পৌঁছতে পারবো। এগুলো একটুখানি তোমরা কাইন্ডলি আজকের দিনটা কনসিডার করে নাও। তাহলে আমাদের ক্লার্কশিপ পরীক্ষার বিগত ক্লাসগুলোতে যেমন আমরা সারাংশ দেখেছি কিভাবে করতে হবে, বঙ্গানুবাদ কিভাবে করতে হবে, আজকের ক্লাসে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনার বিষয়টা একটু দুভাবে আমরা দেখব। তার কারণ কি ধরনের প্রতিবেদন পরীক্ষাতে দেওয়া হবে এটা কিন্তু সিলেবাসে কোথাও মেনশন করা নেই। প্রতিবেদনের তো বিভিন্ন রকম ফের আছে, ফলে সম্ভাব্য মূলত দুটো যে রকম ফের হয় প্রতিবেদনের, আমরা সেই দুটোই একটুখানি দেখে রাখবো, নিয়মগুলো কিভাবে কি করতে হচ্ছে না করতে হচ্ছে। তার আগে যখন প্রতিবেদন আমরা লিখছি, কিন্তু বিষয়টা কি এক্স্যাক্টলি প্রতিবেদন বলতে বোঝায় কি সেইটা একটুখানি আগে আমরা দেখে নিই। প্রতিবেদন কথাটার যদি অর্থ বলি তাহলে হচ্ছে বিবরণী, বা আমরা ইংরেজিতে এটাকে কি বলি, ডেসক্রিপশন, কোনো কিছুর বর্ণনা দেওয়া। সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিপোর্টিং। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যিনি ডেসক্রিপশনটা দিচ্ছেন তিনি ওই অঞ্চলে ওই জায়গাটাতে উপস্থিত আছেন, বা তিনি পরবর্তীকালে যে সেই জায়গাটা তিনি দেখেছেন এবং তিনি তার কাছে বক্তব্যটা পৌঁছে দিচ্ছেন, বা তাদের কাছে যাদের সঙ্গে সরাসরি ওই জায়গাটার কোনো যোগসূত্র নেই তাদের কাছে তার মেসেজকে তিনি পৌঁছে দিচ্ছেন। তার মানে বুঝতেই পারছো যে প্রতিবেদনটা লিখতে গেলে আমাকে এমন ভাষা প্রয়োগ করতে হবে, এমনভাবে পুরো বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খভাবে এই যে বিবরণ বা বর্ণনা দিতে হবে, একজন মানুষ যিনি ঘটনাস্থলে উপস্থিত নন তার চোখের সামনেও বিষয়টা একেবারে পরিষ্কার ছবির মতো ফুটে উঠবে। এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে, না হলে তো প্রতিবেদন জাস্টিফাইড হবে না। যিনি প্রতিবেদন লিখছেন তাকে আমরা বলি প্রতিবেদক বা রিপোর্টার। কিন্তু তোমরা তো পরীক্ষা দিতে যাবে, তাহলে তোমরা কি রিপোর্টার? তাহলে তোমাদের প্রতিবেদন লিখতে দিচ্ছে কেন, পরীক্ষাতে কেন এটা চাইছে? তার একটা মুখ্য কারণ হচ্ছে প্রশাসনিক পদের জন্য যখন তুমি পরীক্ষা দিচ্ছ, কোনো একটি ইনসিডেন্ট, কোনো একটা ঘটনা তোমাকে তোমার হায়ার অথরিটির কাছে পৌঁছতে হবে। সুতরাং তার জন্য তো ওই রিপোর্টিং বা প্রতিবেদনের ক্ষমতাটা তো তোমার থাকা দরকার, তাই না? সেই কারণেই তোমাকে এটা লিখতে দিচ্ছে। যে মুহূর্তে তুমি প্রতিবেদনটা লিখছো পরীক্ষা পারপাসে, সেই মুহূর্তে তুমি নিজেকে একজন প্রতিবেদক হিসেবেই ভেবে নাও। ওটাই তখন তোমার পরিচয়। পেশাদার প্রতিবেদক যিনি, তিনি যা যা নিয়ম ফলো করবেন, তিনি যা যা লিখবেন, তার সাথে হয়তো তোমার বক্তব্যের মধ্যে সামান্য কিছু হেরফের থাকতে পারে, কিন্তু মূল যে বিষয়গুলোকে মাথায় রেখে একজন প্রতিবেদক প্রতিবেদন লেখেন, তোমার লেখার মধ্যে কিন্তু সেগুলোই থাকবে। ফলে আমি এখন তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা কিন্তু একজন পেশাদার প্রতিবেদক কিভাবে প্রতিবেদন লেখেন সেটাই আমরা আলোচনা করব। সেটাই আমরা পরীক্ষা পারপাসে প্রয়োগ করব। আমরা উদাহরণ দিয়ে দেখেও নেব যে কিভাবে সেই প্রতিবেদন ডেভেলপ করা হচ্ছে। তাহলে চলো আমরা আরেকটু এগোই। যেটা আমি বলছিলাম যে প্রতিবেদনের এই রকমফের ব্যাপারটা খুব মুশকিল। মোটামুটি সংবাদপত্রে প্রতিবেদনটাই তো আমাদের পরীক্ষায় আসে। একটাকে বলা হচ্ছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন, আরেকটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। যেটা সংবাদ ভিত্তিক প্রতিবেদন তারই আরেক নাম হলো সাধারণ প্রতিবেদন। দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এই যে প্রতিবেদনটা, এইখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে ঘটনার বিস্তৃত বিবরণ। আর যেটা সম্পাদকীয় প্রতিবেদন, সেখানে কি থাকছে? সেখানে থাকছে
ঘটনার বিশ্লেষণ, অ্যানালিসিস। যে কোনো খবরের কাগজের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত আমরা যেটা পাই সেটা হচ্ছে ইনফরমেশন বা তথ্য। কি ঘটেছে, কোথায় ঘটলো, কি হলো, কেন হলো, কারা এর সঙ্গে জড়িত, ইত্যাদি ইত্যাদি নানা রকম তথ্য। কিন্তু দেখবে খবরের কাগজের একটা পাতা, বিশেষ করে 4 নম্বর পাতা, এই পেজটাতে কিন্তু কোনো ইনফরমেশন অ্যাজ সাচ আমরা পাই না। আমরা পাই হচ্ছে কিছু বিশ্লেষণ, অর্থাৎ এখানে থাকে হচ্ছে ওই সম্পাদকীয় প্রতিবেদন, অ্যানালিসিস করা থাকে বিভিন্ন ঘটনাকে। এখন প্রশ্ন হলো যে এই দুটো প্রতিবেদনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তুমি এই দুটো প্রতিবেদনের পার্থক্যটা বুঝবে কি করে? খুব সহজ হিসেব আছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। পরীক্ষাতে এসছেও এর আগে কোনো একটা পরীক্ষায় প্রশ্ন, আমি সেখান থেকে উদাহরণটা নিচ্ছি। আমাকে কোশ্চেন দিল, সুন্দরবন সংলগ্ন একটি লোকালয়ে হঠাৎ করে বাঘের হানায় বিপর্যস্ত জনজীবন, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। তার মানে কি বলছে? সুন্দরবন সংলগ্ন কোনো একটি গ্রামে হঠাৎ করে বাঘের হানায় বিপর্যস্ত জনজীবন, সুতরাং এটা একটা ইনসিডেন্ট, এটা একটা এক্সেপশনাল ইনসিডেন্ট, ব্যতিক্রমী ঘটনা। অর্থাৎ কখন বাঘের হানা হয়েছে, কি বৃত্তান্ত, কি ক্ষতিগ্রস্ত হয়েছে, পরবর্তীকালে গ্রামবাসীরা কি করলেন, বন দপ্তর কি ব্যবস্থা নিয়েছে, ইত্যাদি ইত্যাদি একটা ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে। কিন্তু যদি প্রশ্নটা এইভাবে আসে, সুন্দরবন সংলগ্ন জনবসতিগুলিতে প্রায়শই বাঘের হানায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন, এটা যদি প্রশ্ন হয় তখন কিন্তু আমাদের অ্যাপ্রোচটা একটু অন্যরকম হবে। কারণ এখানে আমাকে নির্দিষ্ট কোনো ঘটনার কথা বলছে না, একটা ট্রেন্ড, মানে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘের হানায় জনজীবন প্রায়শই বিপর্যস্ত হয়, এই ট্রেন্ডের কথা বলছে, একটা গতি প্রকৃতি। তার মানে আমাকে এখানে কি করতে হবে? আমাকে পুরো বিষয়টাকে অ্যানালিসিস করতে হবে, পুরো বিষয়টাকে বিশ্লেষণ করতে হবে। কেন বারবার বাঘের হানা ঘটছে? তার মানে মানুষ ক্রমাগত তার নিজের প্রয়োজনের জন্য বন জঙ্গলকে কেটে ফেলছে, নিজের বসতি বাড়িয়ে তুলছে। প্লাস আমরা দেখেছি সুন্দরবন সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে ট্যুরিস্টের যাতায়াত আছে, সেই কারণে রিসর্ট তৈরি হচ্ছে, সেই রিসর্টগুলোতে তৈরির জন্য বন জঙ্গলকে কেটে ফেলতে হচ্ছে, ইত্যাদি নানা কারণ রয়েছে। তার ফলে বন্যপ্রাণী তারা একটু সংকটের মুখে, তাদের বাসস্থানটা তো তারা আগের মতো পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানা কারণ। সেখানে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, হ্যাঁ, সেখানে মানুষকে সচেতন কিভাবে করা যেতে পারে। বিশেষ করে দেখবে সংবাদ মাধ্যমে যেটা উঠে আসে, কোনো বন্যপ্রাণী যদি লোকালয়ে চলে আসে, মানুষ তো ভয় পাবেই, স্বাভাবিক, আমরা প্রত্যেকেই ভয় পাবো। কিন্তু তাকে সেই চেস করে, তাকে তাড়া করে অনেক সময় পিটিয়ে মেরে ফেলা হয়। কিন্তু এই ব্যাপারটা বোঝানো একটু সংরক্ষণ দরকার, তাকে কোনোভাবে ফাঁদে ফেলে আটকে রাখার চেষ্টা করা উচিত। এবং অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে তাকে কোনো না কোনোভাবে ট্র্যাপে আটকানো হয়েছে, তারপর তাকে মেরে ফেলা হয়েছে। না, ট্র্যাপে যদি আটকানো হয় তাহলে তো আর মেরে ফেলার কেন প্রশ্ন উঠবে, তাকে এবার বন দফতরের হাতে তুলে দিতে হবে। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে অ্যানালিসিস করা, যে কি করা যেতে পারে এটার জন্য, এইটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদনের বিষয়। তার মানে ব্যাপারটা এরকম যে যদি একটা ঘটনা, সেটা যদি একবার ঘটে তখন সেটা হচ্ছে একটা ইনসিডেন্ট, কেমন, সেটা হচ্ছে একটা ঘটনা, তখন সেটা সংবাদ ভিত্তিক প্রতিবেদন। কিন্তু ঘটনাটা যদি রিপিটেডলি ঘটতেই থাকে, বারবার বারবার ঘটতেই থাকে, পুনরাবৃত্ত হতে থাকে, তখন সেটা কিন্তু আর এক্সেপশনাল ঘটনা হিসেবে তাকে ট্রিট করা হবে না। তার মানে সেটা একটা ঘটনার গতি প্রকৃতির মধ্যে চলছে, তখন তাকে অ্যানালিসিস করার প্রয়োজন আছে। আর তখনই আমাদের কাছে চলে আসছে সম্পাদকীয় প্রতিবেদন। তাহলে দুটো প্রতিবেদন লেখার পদ্ধতি তো দুরকম হবে, একই পদ্ধতিতে দুটো প্রতিবেদন হবে না। তাহলে চলো আমরা একটুখানি দেখে নিই প্রতিবেদনটা কিভাবে লিখতে হবে। প্রথমেই যে কথাটা দুটো প্রতিবেদনের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে যে কোনোভাবেই তুমি কোনো ব্যক্তি নাম, স্থান নাম বা নিজের নাম কোনো প্রতিবেদনেই ব্যবহার করবে না। সেটা হতে পারে সংবাদ ভিত্তিক প্রতিবেদন, হতে পারে সম্পাদকীয় প্রতিবেদন। কারণ তোমার যে আইডেন্টিটি, তোমার যে পরিচয়,
সেই পরিচয় যেন কোথাও ডিসক্লোজ না হয়, কোথাও যেন সেই পরিচয় প্রকাশ না পায়, এটা কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে। এই কারণে আমাদের পরীক্ষায় যদি কোনো নাম ব্যবহার করতে হয়, তার পরিবর্তে আমরা সিম্বল ব্যবহার করতে পারি, এক্স, ওয়াই, জেড বা ক, খ, গ, এই রকম সিম্বল ব্যবহার করতে পারি। কিন্তু কোথাও কোনো জায়গার নামও দেওয়া যাবে না, কারণ জায়গার নামটা যখন তুমি দেবে সেটাও তো তোমার একটা পার্সোনাল আইডেন্টিটি, তাই না? আমরা যেখানে থাকি সেটাও তো আমাদের একটা পরিচয়। এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে একদম বসিয়ে নাও, এই জিনিসটা কিন্তু করবে না। এইবারে যদি আমরা চলে আসি আরেকটা কমন নিয়ম, যে কোনো প্রতিবেদন সেটা ঘটনাভিত্তিক হতে পারে, মানে সংবাদ ভিত্তিক অথবা সম্পাদকীয়, একটা আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। শিরোনাম বা টাইটেলটা কীরকম হতে পারে? আমি উম, যে টপিকটা তোমাদের বললাম সেই টপিকের ভিত্তিতে শিরোনাম বলছি। একটা শিরোনাম দিচ্ছি, ধরো এরকম যদি বলি যে, ধরে নাও লোকালয়ে বাঘের হানা, আহত 4। এইটা হচ্ছে সংবাদভিত্তিক প্রতিবেদনের শিরোনাম। এই ঘটনাটা যদি সম্পাদকীয় প্রতিবেদন হয়ে যায় তাহলে কি হবে? আমরা এইভাবে লিখতে পারি, লোকালয়ে বন্যপ্রাণী কোলন সংকট। তার মানে এটা যেহেতু ঘটনা নয়, এখানে আমরা একটা জেনারেল টাইটেল দিচ্ছি। কিন্তু টাইটেল তোমাকে একটা দিতেই হবে। টাইটেলটা সবসময় যে কালিতে লিখছো সেই কালিতেই লেখো, কালি চেঞ্জ করার দরকার নেই, আন্ডারলাইন করে দাও, তাহলেই হবে, আর কিছু নয়। ঠিক আছে, তাহলে টাইটেল হয়ে গেল। এইবার আসল লেখা তুমি শুরু করছো। পার্থক্যটা এইখান থেকে শুরু হবে, আসল লেখা থেকে। সংবাদভিত্তিক প্রতিবেদনের বাঁ দিকে কি করতে হবে? প্রতিবেদকের পরিচয়, স্থান, তারিখ। প্রতিবেদকের পরিচয় মানে নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে জায়গার নাম তো লিখতে পারবো না, তাহলে জায়গার নামের পরিবর্তে আমরা কি লিখব? আমরা লিখব ক স্থান। ব্যাস এইটুকুই। তাতেই এক্সামিনার কিন্তু বুঝে যাবেন যে তুমি জানো এখানে জায়গার নামটা দিতে হয়, এই বোঝানোটুকুই আমাদের দরকার, তাহলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে জায়গার নাম দিলে তারিখ। তারিখ কবেকার দেবে? যেদিন তুমি পরীক্ষা দিচ্ছ সেই দিনের তারিখ, নির্দিষ্ট ওই দিনের তারিখই দেবে, পরীক্ষা যেদিন দিচ্ছ। সুতরাং এটা কিন্তু সংবাদভিত্তিক প্রতিবেদনে লাগবে, এগুলো এগুলো কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনে নয়। সম্পাদকীয় প্রতিবেদনের এই অংশটার কোনো প্রয়োজন নেই, সেখানে হেডিং দিয়ে তারপরে প্যারাগ্রাফ করে লেখা শুরু করে দেবে, ব্যাস। অনেকে একটা ভুল করো, সম্পাদকীয় প্রতিবেদনে দেখা যায় যে এই প্রতিবেদকের পরিচয় মানে নিজস্ব সংবাদদাতা, জায়গা, তারিখ এগুলো লেখো না, এটা একদম ভুল। এখানে কিন্তু নম্বর কাটা যাবে। তাহলে দুটো প্রতিবেদনের ফরম্যাট কিন্তু দুরকম। এইবার দুটোর কন্টেন্টের মধ্যে পার্থক্য আছে। আমরা আগেই বললাম, সংবাদভিত্তিক প্রতিবেদনে ঘটনার বিস্তৃত বর্ণনা এটাই থাকবে, আর তার মধ্যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নিরপেক্ষতা বলতে কী রকম? নিরপেক্ষতা বলতে হচ্ছে একটা ঘটনার সমস্ত দিকই তুমি তুলে ধরবে। ধরো তোমাকে একটা টপিক দিল যে অগ্নিকাণ্ড, স্থানীয় বাজারে অগ্নিকাণ্ড, এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করুন। তাহলে সেখানে যেমন অগ্নিকাণ্ডের সময় যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের যেমন একটা বক্তব্য আছে, তারা যেমন বলছেন যে নির্দিষ্ট সময়ে খবর দেওয়া সত্ত্বেও ফায়ার ব্রিগেড, দমকল দেরি করে এসছে, এটা যেমন একটা বক্তব্য, কিন্তু তার সাথে সাথে এটাও বলতে হবে দমকলের পক্ষ থেকে কি বলা হচ্ছে। না, দমকলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই অঞ্চলটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ হওয়ায় তাদের দমকলের গাড়ি নিয়ে প্রবেশ করতে সমস্যা হয়েছে। তার মানে তুমি সব পক্ষের কথাই বলছো, কোনো একটা পক্ষের কথা বলবে সেটা কিন্তু হবে না।
এটাই হচ্ছে নিরপেক্ষতা। এটা সংবাদভিত্তিক প্রতিবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। সম্পাদকীয় প্রতিবেদনে তো ঘটনার বর্ণনা থাকছে না, সমস্ত দিক সুন্দরভাবে বিশ্লেষণ করতে হবে। সমস্ত দিক মানে একটা ঘটনা, সেটা কেন প্রাসঙ্গিক, সেটা সৃষ্টি কিভাবে হচ্ছে, বর্তমান সময়ে সেটা কিভাবে প্রভাবিত করছে, মানুষ সেই প্রভাবটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে কিভাবে, এভাবে প্রশাসনের মানে এক্ষেত্রে প্রশাসনের কোনো দায়িত্ব আছে কি না, আগামী দিনে আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এই রকম সমস্ত দিকটা বিশ্লেষণ করতে হবে। তার ফলে সংবাদভিত্তিক প্রতিবেদনে কিন্তু তুমি কে পার্সন তার কোনো ভূমিকা নেই, কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনে তোমার পার্সন হিসেবে একটা আলাদা ছাপ কিন্তু অবশ্যই তৈরি হবে। তাহলে দুটোর কিন্তু উদ্দেশ্যটাই আলাদা সম্পূর্ণ, ঠিক আছে? আচ্ছা, যে প্রতিবেদনই তুমি লেখো না কেন, আলটিমেটলি মাথায় রাখবে যে প্রতিবেদনের ভাষা হবে সহজবোধ্য, মানে সবাই বুঝবেন। এই যে উচ্চশিক্ষিত স্বল্প শিক্ষিত সবাই বুঝবেন, এই ব্যাপারটাকে নিশ্চিত করো। খুব জটিল শব্দ, গুরুগম্ভীর শব্দ এটা কিন্তু দেওয়ার দরকার নেই। সহজ সরল ভাষায় ঘটনাকে উপস্থাপন করো, অথবা সহজ সরল ভাষায় ঘটনাকে বিশ্লেষণ করো যুক্তি দিয়ে, লজিক্যালি। কোনো কোটেশন দেওয়ার দরকার নেই, রবীন্দ্রনাথ বলেছেন, বিবেকানন্দ বলেছেন, না কেউ কিচ্ছু বলেননি। তুমি কি বলছো সেটা বড় কথা, তোমার বক্তব্যটা। ইভেন যখন তুমি প্রতিবেদন লিখছো, এই সম্পাদকীয় প্রতিবেদন, সেখানে সবসময় চেষ্টা করবে সম্পাদকীয় প্রতিবেদনে যেন একটা আর্থসামাজিক দৃষ্টিভঙ্গি থাকে। কেমন, যে সময়টায় বাস করছো সেই সময়টার যেন একটা ছাপ থাকে। কোথাও যেন লেখার মধ্যে কোনো রাজনৈতিক প্রসঙ্গ তো আসবেই, রাজনৈতিক পক্ষপাত যেন না চলে আসে রাজনৈতিক দলের। বা ধরো তোমার লেখার মধ্যে দেখা যাচ্ছে কুসংস্কারকে তুমি প্রশ্রয় দিচ্ছ লেখার মধ্যে দিয়ে, হয়তো এরকম কোনো কথা লিখছো যে কিছু কিছু কুসংস্কারের যদি পিছনে আমরা যাই তাহলে দেখব যে সেখানে বিজ্ঞানসম্মত কারণও হয়তো আছে। না, এই ধরনের কথা কিন্তু লেখা যাবে না। লেখা হবে খুব স্ট্রেট ফরওয়ার্ড। লেখা হবে এই যে সময়টায় তুমি দাঁড়িয়ে আছো, আজকে 2024 সাল প্রায় আমরা শেষ করে ফেলেছি, এই সময়কার ছাপ যেন তোমার লেখার মধ্যে থাকে, এইটাকে নিশ্চিত করো। তুমি খুব কন্টেম্পোরারি, তুমি খুব সমসাময়িক, এই ব্যাপারটাকে নিশ্চিত না করলে কিন্তু তোমার লেখা একেবারেই ভালো হবে না। তাহলে দু ধরনের প্রতিবেদন আমরা দেখলাম। আচ্ছা, আর যেটা ঘটনাভিত্তিক প্রতিবেদন, সংবাদভিত্তিক প্রতিবেদন, সেখানে কি থাকছে? সেখানে একটা ঘটনা কবে ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কোথায় ঘটেছে, কারা ঘটিয়েছে, কখন ঘটেছে, এই তথ্যগুলো দাও, যেগুলো আমাদের সাধারণ কিউরিওসিটি, যেগুলো আমাদের স্বাভাবিক কৌতূহলের বিষয়, সেগুলোই সেখানে দেবে। তাহলে এই যে দু ধরনের প্রতিবেদন নিয়ে আমরা কথা বললাম, আমরা এই কারণেই বললাম পরীক্ষায় কোনটা দেবে আমরা জানি না, পরীক্ষাতে শুধু বলা আছে ড্রাফটিংয়ে রিপোর্ট। তাহলে এই দু ধরনের প্রতিবেদনেরই একটা করে উদাহরণ আমরা একটু দেখে নিই। প্রথম চলে আসছি সংবাদ ভিত্তিক প্রতিবেদনের উদাহরণে। কোশ্চেনটা কি? সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে একটি মিছিলের আয়োজন, এই বিষয়ে প্রতিবেদন। এটা যে কোনো অঞ্চলে হতে পারে, তোমার অঞ্চলে, আমার অঞ্চলে, তার অঞ্চলে। তার ফলে নির্দিষ্ট করে কোথায় হয়েছে বড় কথা না, বড় কথা হচ্ছে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, তার একটা বর্ণনা তোমাকে দিতে হবে। চলো উত্তরটা লেখা শুরু করি আমরা। কি বলছি? টাইটেল হচ্ছে সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে মিছিল, সামিল এলাকাবাসী, ব্যাস এইটুকু। এবং লক্ষ্য করে দেখো প্রতিবেদনের যে টাইটেলটা দিয়েছি আমরা এই সংবাদ ভিত্তিক, একটাই পাংচুয়েশন মার্ক, কমা, দাঁড়িয়ে টাড়ি কিচ্ছু না। কি বলা হয়েছিল প্রতিবেদকের নিজস্ব পরিচয়? এই যে নিজস্ব সংবাদদাতা, ক অঞ্চল, এটা যেদিন লিখেছি সেদিনকার তারিখ দেওয়া আছে 1 মার্চ। এবার তোমরা যেদিন পরীক্ষা দেবে সেদিনকার তারিখ দেবে। তারপরে কি করছো? তারপরে এখানে কোলন সাইন দিচ্ছ, ঠিক তার পাশ থেকে লেখা শুরু করো, নিচের লাইন না। আজ ক অঞ্চলে, অঞ্চলের নাম দিতে পারবো না, কোনো জায়গার নাম দিতে পারবো না, তাই এইভাবে লিখছি আমরা। আজ ক অঞ্চলে ধর্মের নামে মানুষকে বিভাজনের চেষ্টার বিরুদ্ধে এক মিছিলের আয়োজন করে এলাকার একটি সামাজিক সংস্থা। দেখো আমরা বলছি এলাকার একটি সামাজিক সংস্থা, নাম দেওয়ার দরকার নেই কোনো। অর্থাৎ লেখাটা পড়লে যেন কোথাও বোঝা না যায় তুমি কোথায় থাকো, তুমি কে, এই ব্যাপারটাই যেন প্রকাশ না পায়। এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে যোগ দেন। সাম্প্রতিককালে সারা দেশে ধর্মীয় কারণে মানুষে মানুষে অবিশ্বাস ক্রমশ বেড়ে চলেছে। এর ফলে অন্য মানুষকে হত্যা করতেও পিছপা হচ্ছে না মানুষ।
এই পরিপ্রেক্ষিতেই বিভেদকামী অশুভ শক্তির উদ্দেশ্যে এক বার্তা দেওয়াই এই মিছিলের মূল লক্ষ্য বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়। যদি আমরা বাক্যটা এখানে শেষ করতাম, এই মিছিলের মূল লক্ষ্য, তাহলে সেটা ভুল হতো। কেন? তাহলে এটা প্রতিবেদকের বক্তব্য হয়ে যেত। কিন্তু সংবাদভিত্তিক প্রতিবেদনে প্রতিবেদক হিসেবে তোমার নিজস্ব কোনো মতামত থাকতে পারে না, তোমার নিজস্ব কোনো বক্তব্যই থাকতে পারে না। তুমি যা দেখছো, তুমি যা শুনছো, তোমাকে যা বলা হচ্ছে, তুমি সেটা শুধু প্রেজেন্ট করবে। তার ফলে এই যে অংশটা আমরা যোগ করেছি, আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অর্থাৎ বোঝা গেল যিনি প্রতিবেদক, এটা তার নিজের কথা নয়, তাকে বাকিরা এটা বলেছেন বলে তিনি বলছেন। তোমার দায়িত্ব হচ্ছে তুমি একজন দূত, একজন মেসেঞ্জার, যা দেখবে যা শুনবে সেটাই বলবে। প্রথম প্যারাগ্রাফ হয়ে গেল। সেকেন্ড প্যারাগ্রাফে কি করব, এইটারই একটু বিস্তৃত বর্ণনা আমরা দেব। কি বলছি সেকেন্ড প্যারাগ্রাফে আমরা? দেখো, এলাকার বাজার অঞ্চল থেকে সকাল 10টায় মিছিলটি যাত্রা শুরু করে এবং সমগ্র শহর পরিক্রমা শেষে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে যাত্রা শেষ হয়। বলতে পারো ব্যক্তি নাম চলে এলো মহাত্মা গান্ধীর মূর্তি। দেখো, গান্ধী মূর্তি ভারতে প্রচুর জায়গায় আছে, ওটা দিয়ে একটা অঞ্চলকে চেনা যায় না। গান্ধী মূর্তি, সুভাষচন্দ্রের মূর্তি, রবীন্দ্রনাথের মূর্তি, এটা খুব কমন ব্যাপার। এদিনের মিছিলে ধর্ম জাতি নির্বিশেষে মানুষের ঐক্য ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি দরিদ্র মানুষের জীবন যন্ত্রণা সমাধানের দাবিতেও স্লোগান তোলা হয়। কারণ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে না, যেখানে মানুষের ধর্মের কারণে শুধু হানাহানি হয়, তাহলে তো মানুষের জীবন, সম্পত্তি, পেশা, এগুলোও তো নিরাপত্তা থাকবে না, তাই না? সুতরাং একদিকে যেমন মানুষে মানুষে সৌহার্দ্য বজায় রাখতে হবে, ব্যক্তি জীবনে মানুষ ধর্ম পালন করবেন, যার যেটা বিশ্বাস, কোনো অসুবিধা নেই তো সেখানে। কিন্তু রাষ্ট্রীয় জীবনে যেন সেটা প্রকাশ না পায়, সমাজ জীবনটা যেন একে অন্যের সাথে মেলামেশার পরিসরটা যেন থাকে। তাহলে কি বলা হচ্ছে? সম্প্রীতি রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি দরিদ্র মানুষের জীবন যন্ত্রণা সমাধানের দাবিতেও স্লোগান তোলা হয়। মিছিলে অংশগ্রহণকারী মানুষদের হাতে ছিল প্ল্যাকার্ড এবং পোস্টার, যেখানে বাংলার বিভিন্ন মনীষীর বাণীর পাশাপাশি নাগরিক সমাজের সকলের জন্য কাজের দাবি বা ন্যূনতম মজুরির বিষয়টিও প্রাধান্য পায়। কারণ মানুষ যদি সবসময় ধর্মীয় হানাহানিতে ব্যস্ত থাকে, সে কাজের কথা, একটা গঠনমূলক চিন্তা করবে কি করে? এলাকার একাধিক বিশিষ্ট মানুষ এই মিছিলের পুরোভাগে থেকে নেতৃত্ব দেন। আমরা নাম দিলাম না কিন্তু কোন মানুষ, বিশিষ্ট মানুষ এলাকার। গান্ধী মূর্তির পাদদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর একটি পথনাটক অভিনীত হয়। এখানেও দেখো নাম দিচ্ছি না, এলাকার এক বিশিষ্ট সাহিত্যিক, ওই অঞ্চলেই থাকেন কোনো সাহিত্যিক, তার কথা। তার ভাষণে ভারতের দীর্ঘদিনের ঐতিহ্য যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সে কথা স্মরণ করিয়ে দেন। দেশব্যাপী অবিশ্বাসের বাতাবরণ থাকলেও এই এলাকার মানুষ চিরকালই একে অপরের ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতেও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ঐতিহ্য রক্ষার ব্যাপারে সকলেই দৃঢ় প্রতিজ্ঞ হন। কি করলাম আমরা এখানে? আমরা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি কেন রক্ষা করা উচিত, এটা দেশের উন্নতির পক্ষে কতটা ক্ষতি করে, ইত্যাদি কিচ্ছু বলিনি আমরা। আমরা জাস্ট একটা ঘটনা দেখেছি, সেই ঘটনাটাকে আমরা বর্ণনা করলাম মাত্র। এটাই তো হচ্ছে সংবাদভিত্তিক প্রতিবেদনের উদ্দেশ্য। এইবার আরেকটা এক্সাম্পলে চলে যাব আমরা, সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। কি বলছে? দুর্নীতি ও শঠতা বর্তমানে ভারতীয় সমাজে এক গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠেছে। এই বিষয়ে অনধিক 200 শব্দে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন। মূলত 150-200 শব্দের মধ্যেই তোমাদেরকে লিখতে হয়। তাহলে এখানে কিন্তু পরিষ্কার একটা ট্রেন্ডকে বলছে যে করাপশন, শঠতা, লোককে ঠকানো, কেমন, এইগুলো কিন্তু একটা আমাদের জীবনের অংশ হয়ে যাচ্ছে। এটাকে তাহলে বিশ্লেষণ করতে হবে। কিভাবে আমরা বিশ্লেষণ করব? দেখো, লেখা শুরু করছি কিভাবে আমরা। ভারতীয় সমাজে দুর্নীতি অশনি সংকেত। একদম প্যারাগ্রাফ করে লেখা, সেখানে কিন্তু ওই নিজস্ব সংবাদদাতা জায়গার নাম কিচ্ছু নেই। কি বলা হচ্ছে? সম্প্রতি ভুয়ো সরকারি আধিকারিক থেকে শুরু করে ভুয়ো চিকিৎসকের খবর সংবাদ মাধ্যমে প্রায়শই জায়গা করে নিচ্ছে। দীর্ঘদিন ধরে যেভাবে এই সমস্ত মানুষ তাদের কার্যকলাপ চালিয়েছে, তাতে অশুভ রাজনৈতিক শক্তির সঙ্গে তাদের যোগাযোগের অভিযোগও উঠে এসেছে। আমরা রাজনৈতিক দল বলছি না, বলছি অশুভ রাজনৈতিক শক্তি। যারা পাওয়ারে থাকেন সেটা যে কেউ হতে পারেন। ফলে ভারতীয় সমাজে চিরাচরিত রাজনৈতিক দুর্নীতি ও শঠতার বিষয়টি বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাহলে আমরা কেন এই প্রসঙ্গটা এলো সেটা বললাম এখানে।
এই দুর্নীতি ও সঠতার উৎসে যেমন রয়েছে মানুষের অপরিমিত আকাঙ্ক্ষা এবং লোভ, তেমনি সমসাময়িক অনিশ্চিত অর্থনৈতিক অবস্থাও একটি গুরুত্বপূর্ণ কারণ। কেন? কারণ কোভিড একটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে মানুষের জীবনটা খুব অনিশ্চিত। সুতরাং আগামী দিনে আমি কোন অর্থনৈতিক সংকটে পড়ব কি পড়ব না আমি জানি না। অতএব এখন যদি দুর্নীতির মাধ্যমে কিছু অর্থ আমি রোজগার করতে পারি, করে নিই, কী অসুবিধা আছে? পরে তো আমার অন্তত দিনটা ঠিকঠাক যাবে। এই যে বিষয়টা, এইটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। মানুষের মেন্টালিটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ফলে ন্যায় নীতি, আচ্ছা এখানে কি বলছে, ভারতে এখনও বেকারত্বের হার যথেষ্ট বেশি। তার ওপর কোভিড পরিস্থিতি অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়েছে। আমরা দেখেছি কোভিডের সময় প্রচুর পরিমাণে মানুষের চাকরি চলে গেছে, কাজ চলে গেছে। ফলে ন্যায়নীতি ও মূল্যবোধের পরোয়া না করে সমাজের এক শ্রেণীর মানুষ দুর্নীতিকে আশ্রয় করে অথবা মানুষকে ঠকিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টায় ব্যস্ত হয়েছে। তার মানে আমরা কি করলাম? আমরা রুট কজে গেলাম, কেন এটা, উৎসটা কোথায় সেইটাকে বললাম। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি বলছি? দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে ভারতের মতো গণতান্ত্রিক দেশে সর্বপ্রথম দুর্নীতিমুক্ত স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কারণ দেখবে দুর্নীতি প্রসঙ্গ এলেই আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা কেন চলে আসে সঙ্গে সঙ্গে? এটা তো হওয়া উচিত ছিল না। তার ফলে যদি আমরা একটা দুর্নীতি দূর করতে চাই, প্রথম হচ্ছে ওই পলিটিক্যাল এরিনা থেকে দুর্নীতিকে দূর করতে হবে। কিন্তু সমস্যা কোথায়? সামাজিক এই ব্যাধি থেকে যেহেতু খুব সহজে রাতারাতি মুক্ত হওয়া সম্ভব নয়, তাই সাধারণ মানুষের সচেতনতাও কাম্য। আগামী প্রজন্ম যাতে এই দুর্নীতিমুক্ত কলুষমুক্ত সমাজ পেতে পারে, তার দায় বর্তমান প্রজন্মকেই গ্রহণ করতে হবে। স্বাভাবিক, কারণ এই প্রজন্মই তো পরের প্রজন্মকে এগিয়ে দেবে। সুতরাং আজকের দিনের যে অবস্থার মধ্যে আমরা রয়েছি, সব কিছু তো ইতিবাচক নয়, নেতিবাচক অনেক কিছু আছে। সেই নেতিবাচক অবস্থার দায় কিন্তু আমাদের পূর্ববর্তী প্রজন্মকে নিতে হবে, কারণ তারাই তো এই জায়গাটাকে নিয়ে এসে ফেলেছেন। দায় তো অস্বীকার করলে চলবে না। তাহলে পরবর্তী প্রজন্ম যদি নেতিবাচক কিছু পায়, তার দায়টা কিন্তু পূর্ববর্তী প্রজন্মকেই নিতে হবে। সাময়িক জাগতিক আনন্দের চেয়েও যে নীতিবোধ অনেক বেশি মূল্যবোধের পরিচায়ক, অর্থাৎ এই যে টাকা পয়সা যেটা পাচ্ছি আমরা, সেটা আমাদের হয়তো কিছু মেটেরিয়ালিস্টিক আনন্দ দিচ্ছে, কিন্তু নীতি নৈতিকতা দুর্নীতিকের বাদ দিয়ে স্বচ্ছ জীবনযাপন, সেটা যে একটা নৈতিক মূল্যবোধের জায়গা, সেটার আনন্দটা একটা অন্য আনন্দ। এই চেতনা জনমানসে সঞ্চারিত হলে আগামী দিনে এই দুর্নীতিমুক্ত সুস্থ সমাজ গড়ে উঠবে বলে আশা করা যায়। তাহলে আমরা এখানে কিন্তু কোনো বর্ণনা দিলাম না, শুধু ঘটনার বিশ্লেষণ করলাম। ঘটনাও না, একটা ট্রেন্ডকে, কেন ঘটেছে সেটা, কি করা যেতে পারে, আগামী দিনে আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটাই হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদনের বিষয়। তাহলে আজকের ক্লাসে তোমরা প্রতিবেদন রচনা শিখলে। দু ধরনের প্রতিবেদন, একটা ঘটনাভিত্তিক আর একটা সম্পাদকীয় প্রতিবেদন। দুটো লেখার পদ্ধতি আলাদা, দুটোর অ্যাপ্রোচ আলাদা, সমস্ত কিছু আলাদা। তাহলে আমাদের প্রতিবেদনটা কমপ্লিট হলো। এর পরবর্তী ক্লাসে আমরা যখন সুযোগ পাবো, সেখানে প্রতিবেদনের কিছু উদাহরণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেব। যদিও প্রিভিয়াস ইয়ারের এমন কিছু টপিক রয়েছে যে টপিকগুলো হয়তো এই মুহূর্তে আর প্রাসঙ্গিক নয়, তথাপি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে সেই মুহূর্তকে মাথায় রেখে যদি প্রাসঙ্গিক করে তুলি তাহলে কি হতে পারে সেটা দেখার জন্য। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আবার তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। তোমাদের প্রস্তুতি চলুক জোর কদমে। থ্যাংক ইউ।